নীতি আর গৌতম একে অপরকে ভালোবেসে বিয়ে করতে চায়, কিন্তু যেই না তারা কোর্ট ম্যারেজ করতে যাবে তখনই ঘটে বিপত্তি। কেননা গৌতম ছিল আগে থেকেই বিবাহিত, আর এই ব্যাপারটা নিয়েই এবার রেজিস্টার অফিসার তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। এবার গৌতম কি করবে, কিভাবে এই ঝামেলা থেকে বাঁচবে? আর এক বউ থাকা সত্ত্বেও গৌতম কেন আবারও দ্বিতীয় বিয়ে করতে গেল? আর গৌতমের এই সব কর্মকাণ্ড যখন নিত্যা জানতে পারবে তখনই বা কি হবে, সেটাই দেখবো আজকের গল্প নারী নারী নাদুমা মুরারিতে। শুরুতেই গৌতম নামের একটা ছেলেকে দেখা যায়। সে অটোতে করে আসে পল্লবী নামের একটা মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য। অটো ড্রাইভারের নাম ছিল লাভ কুশা। সে ভালোবাসাতে খুব সাপোর্ট করত, তাই গৌতমকে সে হেল্প করে পল্লবীকে পালিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ সে ভেবেছিল গৌতম আর পল্লবী একে অপরকে ভালোবাসে আর তারা পালিয়ে বিয়ে করতে চাইছে। তাই লাভকুশা পল্লবীর ফ্যামিলির লোকদের থেকে বাঁচিয়ে তাদের মন্দিরে নিয়ে আসে। কিন্তু সেখানে এসেই দেখে পল্লবীর তো বিয়ে হচ্ছে কার্তিক নামের এক বয়স্ক লোকের সাথে, আর এই পল্লবী আর কার্তিক একে অপরকে ভালোবাসে। এইসব দেখে তো লাভকুশার মাথাই খারাপ হয়ে যায়। সে গৌতমকে বলে, কি ব্যাপার, এইসব কি? এই বুড়ো লোকের বিয়ের জন্য আমি প্রাণ ঝুঁকিতে রেখে পল্লবীকে নিয়ে এসেছি। তুমি কিভাবে একটা বুড়োর সাথে এই মেয়ের বিয়ে দিতে চাইলে? এভাবে তার জীবন নষ্ট করবে কেন তুমি? গৌতম বলে, জীবন নষ্ট কিসের? তারা তো একে অপরকে ভালোবাসে, মন দেওয়া নেওয়া করেছে, তাহলে কি সমস্যা? আর এ কারণেই আমি তাদের বিয়ে দিতে রাজি হয়েছি, তাই না বাবা? কার্তিক তখন বলে, হ্যাঁ তাই তো। অর্থাৎ এই কার্তিক হলো গৌতমের বাবা। কিন্তু লাভকুশা বলে, না, আমি তো এই বিয়ে মানি না আর মানবো না। আর তুমি যা করলে আমাকে ধোকা দিয়ে, এসব তো তুমি মোটেই ঠিক করনি। আর এই মেয়ের জীবনটাও নষ্ট করলে। এই সব কিছুর জন্য আমি তোমাকে অভিশাপ দিলাম গৌতম, তুমি এই জীবনে কাউকে বিয়ে করতে পারবে না, ঝুলে থাকবে, দেখে নিও। তারা তো এসবে কোনো পাত্তাই দেয় না। আর এদিকে কার্তিক আর পল্লবীর বিয়েটা হয়ে যায়। লাভকুশা তো এসব দেখে শুধু গালিই দিচ্ছিল কার্তিককে। সে কোনোভাবেই মানতে পারছিল না এই বয়সে এসে সে একটা অল্প বয়সী মেয়েকে বিয়ে করছে। আর সে না জেনে শুনে পল্লবীকে পালিয়ে নিয়ে আসতে হেল্প করেছে, তাই সে নিজের উপরও রাগ করতে থাকে। অন্যদিকে ডিভোর্স লয়ার রামাকে দেখা যায়। রামাকে তার বন্ধু মোহন এসে বলে, তুমি তো কাপলদের আলাদা করে ভালোই টাকা ইনকাম করছো। রামা বলে, তুমি কেন আসলে, কি দরকার পড়লো আমার কাছে? মোহন বলতে থাকে, আমি আসলে এসেছি আমার মেয়ের ডিভোর্সের কথা বলতে। রামায় কথা শুনে বলে, মেয়ের ডিভোর্স মানে? এই তো এখনো 1 বছরও হলো না বিয়ের, তার মধ্যেই ডিভোর্সের কথা কেন? মোহন বলে, এটা প্রেমের বিয়ে ছিল, আমার ইচ্ছার বিরুদ্ধেই হয়। আর তাছাড়াও আজকাল কি মেয়েরা তাদের বাবার কথা শোনে নাকি? তারা ঘন্টার পর ঘন্টা বয়ফ্রেন্ডের সাথে কলে থাকবে। জিজ্ঞেস করলে বলবে মেয়ে বন্ধু, বাইরে শপিং এ গেলে জিজ্ঞেস করলে বলবে মেয়ে বন্ধুর সাথে যাচ্ছে। এরকম হাজারটা মিথ্যা কথা। তাই এখনকার মেয়েরা মিথ্যা কথায় এক্সপার্ট হয়ে গেছে, তাদের বাবাদেরকেও বোকা বানাতে পারি ইচ্ছে মতো। তোমারও তো একটা মেয়ে আছে তাই না? তাই আগে থেকেই বলছি, সাবধানে থেকো তাকে নিয়ে। বলা তো যায় না কবে সে তোমাকেও বোকা বানিয়ে দেয়। রামাই কথা শুনেই বলে, এই চুপ করো তো, সবার মেয়ে তোমার মেয়ের মতন হয় না। তাছাড়া আমার মেয়ে নিত্যা আমার অবর্তমানে এমন কিছু করবেই না কখনো। আমার জানার বাইরে কিছু করবে সেটা তো প্রশ্নই আসে না। এই কথা শুনেই মোহন হেসে দেয় আর বলে, এই কথা তো আমিও আগে বলতাম আমার মেয়েকে নিয়ে, আর আজ দেখো আমার সাথে কি হয়ে গেল। রামা তার এসব কথায় ভীষণ রেগে যায় আর বলে, এই আমাকে একদম বিরক্ত করবে না। আমি আমার মেয়েকে অন্যভাবে লালন পালন করেছি, তোমার থেকে ভালো করে করেছি। তাই যাও তো, আর তোমার মেয়েকে নিয়ে এসো, কেস নিয়ে কথা হবে। এখন আর এসব কথা শুনবো না। মোহনও বলে, ঠিক আছে। আর হতে পারে আমাদের দুজনের লালন পালন করার পদ্ধতি আলাদা, কিন্তু পালিয়ে যাওয়ার ব্যাপারে কোনো আলাদা কিছু থাকে না। এই বলেই মোহন সেখান থেকে চলে যায়। রামা বাইরে এসে দেখে নিত্যা কারোর সাথে কথা বলছে। তখনই তার মনে পড়ে মোহনের বলা কথা যে তারা বয়ফ্রেন্ডের সাথে কথা বলে কিন্তু বলবে মেয়ে বন্ধুর সাথে কথা বলছে। এভাবেই তারা মিথ্যা বলে থাকে। রামা তো তাই তার মেয়েকে জিজ্ঞেস করে, নিত্যা তুমি কার সাথে কথা বলছো? নিত্যা জানায়, আমি গৌতমের সাথে কথা বলছি বাবা। এই বলেই সে চলে যায়। রামাও তখন খুশি হয়ে যায় যে তার মেয়ে মিথ্যা তো বলেনি, সে আসলেই মোহনের থেকে জিতে গেছে। এরকমই সে ফিল করছিল আর কি। এভাবেই রামা বারবার তার মেয়েকে জিজ্ঞেস করতে থাকে সে কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে। নিত্যাও সবসময় সত্যি বলে দেয় যে সে গৌতমের সাথেই যাচ্ছে। আজ নিত্যা তার বাবাকে জানায় সে একটা বার্থডে পার্টিতে যাবে। রামা জিজ্ঞেস করে কার সাথে যাবে? নিত্যা জানায় গৌতমের সাথে বাবা। রামাও তখন খুশি হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ যাও, কোনো সমস্যা নেই। পরে রামা তার অ্যাসিস্ট্যান্ট শ্রীনুকে বলে, এই দেখলে তুমি আমার মেয়ে কত ভালো, সে আমাকে একদমই মিথ্যা বলতে পারে না, কত সুন্দর সত্যি বলে গেছে। শ্রীনু বলে, হ্যাঁ স্যার, আপনি খুব ভালো করেই তাকে বড় করেছেন। কিন্তু স্যার এখন যদি সে একদিন আপনাকে বলে গৌতমের সাথে সে পালিয়ে যাবে, তাহলেও কি আপনি এভাবেই খুশি হবেন যে সে আপনাকে সত্যি বলে পালিয়েছে? রামাই কথা শুনে বলে, মানে কি বলতে চাইছো? শ্রীনু বলে, মানে স্যার আপনি দেখুন খেয়াল করে, নিত্যা সবসময় এই গৌতম নামের ছেলের সাথেই থাকে, তার সাথে কলে থাকে, বাইরে শপিং এ যায়, রাতে ঘুরতেও যায়।
তারা তো একসাথে পার্টিও করে, এমনকি পাবেও তার সাথেই চলে যায়। তো যে সবসময় একটা ছেলের সাথেই থাকছে তার সাথে পালাতে কি সমস্যা? তাই বলছি নিত্যাকে জিজ্ঞেস করুন গৌতম তার কি হয়, ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড। এবার তো রামার মনেও সন্দেহ জাগে, তাই সে তার মেয়েকে পরদিনই জিজ্ঞেস করে যে নিত্যা, এই গৌতমটাকে, মানে তুমি তার সাথে ফোনে কথা বলো, শপিং করতে যাও, তাই বলছি সে কি ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড? নিত্যা বলে বাবা আমি তাকে ভালোবাসি, মানে আমরা একে অপরকে ভালোবাসি, আর আমি তোমাকে এই কথা বলতেই যাচ্ছিলাম কিন্তু বলা হয়ে উঠছিল না। রামা এই কথা শুনে বলে ঠিক আছে, তুমি তাহলে তাকে আমার সাথে দেখা করতে বলো। নিত্যাও তো এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় আর বলে ঠিক আছে বাবা, আমি ওকে নিয়ে আসবো। পরদিনই দেখা যায় গৌতম আসে নিত্যার বাবার সাথে দেখা করতে। নিত্যা তো গৌতমকে আগে থেকেই বলে দেয় যে সে যেন তার বাবার সাথে ঠিক মতো ভদ্রভাবে কথা বলে। গৌতম বলে আরে তুমি চিন্তা করো না, আমি সব সামলে নিব। এবার গৌতম এসে রামাকে তার পরিচয় দেয় আর বসে পড়ে কথা বলতে। রামা তাকে জিজ্ঞেস করে তার স্যালারি কত আর সে কি কাজ করে। গৌতম সবকিছুরই বেশ ভালোভাবে উত্তর দেয়। রামা তখন বলে তার সিদ্ধান্ত নিতে হলে আগে তাদের লাভ স্টোরিটা জানতে হবে, একেবারে শুরু থেকে এখন পর্যন্ত সব। গৌতম তখন জানায় সে কেরালায় জব করার জন্য গিয়েছিল। সমস্যা হয় যখন কেরালার সবাই নারকেল তেল দিয়ে রান্না করত, তাই সে ঠিকমতো খেতেই পারত না। একদিন সে পোহার গন্ধ পায় যেটা রান্না করছিল নিত্যা। সে গৌতমের প্রতিবেশীই ছিল আর সেখানেই গৌতমের সাথে নিত্যার প্রথম দেখা হয়। এবার নিত্যা যেখানে জব করত সেখানে মালায়ালাম ভাষায় কথা বলা হতো, নিত্যা ছিল তেলুগু ভাষার, তাই সে তাদের কথা কিছুই বুঝতে পারত না। এই সুযোগে তার কলিগরা তাকে খুব আজে বাজে কথা বলে যেত, কারণ নিত্যা তো বুঝতেই পারত না। একদিন নিত্যা খেয়াল করে মালায়ালাম ভাষা তো গৌতম পারে, তাই সে তাকে রিকোয়েস্ট করে যে তার কলিগরা কি বলছে সেটা তাকে বুঝিয়ে দিতে। গৌতম জানায় তারা তাকে গালি দিয়েছে। নিত্যা বুঝতে পারে এইভাবে সে কাজ করতে পারবে না, তাদের ভাষা না শিখে তাহলে তারা সবসময় তাকে এইভাবে ছোট করে যাবে আর সে বুঝতেও পারবে না। তাই সে একদিন রিকোয়েস্ট করে গৌতমকে যে তাকে মালায়ালাম শেখাতে। গৌতম বলে ঠিক আছে, সে শিখিয়ে দিবে, কিন্তু তার বদলে তার রান্না করা খাবার দিতে হবে তাকে। নিত্যাও এতে রাজি হয়ে যায় আর এভাবে ভাষা শেখার মাধ্যমে আর রান্না খাওয়ার মাধ্যমে তারা একে অপরকে জানতে থাকে। এক পর্যায়ে তারা দুজনই একে অপরের প্রেমে পড়ে যায়। এসব শুনে রামা বলে আচ্ছা তারপর কি হলো? গৌতম বলতে থাকে তারপর নিত্যার সেই কলিগগুলো তাকে আবারও বিরক্ত করতে আসে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় নিত্যা তখন কল দিয়ে ডেকে আনে গৌতমকে আর তাকে বলে সে বেড ধরেছে, গৌতম তাদেরকে মারবে। গৌতম বলে আরে আমি আজকের দিনে ফাইট করি না, তুমি আমাকে নিয়ে বেড ধরে থাকলে তাদের বেডের টাকা দিয়ে বাড়ি চলো। নিত্যা বলে গৌতম এত খাও তাও ফাইট করতে পারবে না? গৌতম বলে এই খাবার নিয়ে একদম কথা হবে না, খাবার হচ্ছে আমার ইমোশন। তখন ওই কলিগগুলো বলে সে আসলে ভয় পেয়ে গেছে তাই পালাচ্ছে এসব বলে। এই কথায় নিত্যা তাদেরকে থাপ্পড় বসিয়ে দেয়। গৌতম তখন নিত্যাকে বলে তুমি এইভাবে মারলে কেন? নিত্যা বলে দেখো আমাকে টন্ট করলে আমি মেনে নিব, কিন্তু তোমাকে কেউ কিছু কখনো বলতে পারবে না। তো এবার তো গৌতম তাদেরকে ইচ্ছে মতো পেটাতে শুরু করে। এসব শুনে বর্তমানে রামা বলে দেখো এখন আমাকে বলবে না যে আমার মেয়ে তোমাকে ফাইট করতে দেখে প্রেমে পড়েছিল। গৌতম বলে হ্যাঁ স্যার, এরপরই আপনার মেয়ে আমার প্রেমে পড়ে যায়। বলতে গেলে হাবুডুবু খায়। এই কথা শুনে তো রামা একদমই হজম করতে পারছিল না, তাই সে নিজেকে শান্ত করে আবারও বাইরে আসে। এসেই গৌতমকে বলে তো তোমার এই কাহিনীর মধ্যে ভালোবাসাটা কোথায়? গৌতম বলে কি বলতে চাইছেন স্যার? রামা বলে দেখো তোমার এই কাহিনী শুনে মনে হচ্ছে তুমি এমন একটা মেয়ে চাইছিলে যে রান্না করে খাওয়াতে পারবে, আর আমার মেয়ে এমন একটা ছেলে চেয়েছে যে মালায়ালাম ভাষা জানে। তাহলে এখানে ভালোবাসা, কানেকশন এসব কোথায়? আর তুমি এটাকে লাভ স্টোরি ভেবে আমার সাথে এখানে দেখা করতে চলে আসলে। গৌতম বলে তো আপনি আমাদের লাভ স্টোরির মধ্যে লাভ দেখতে পাচ্ছেন না? রামা বলে আচ্ছা শোনো, তোমরা কি কখনো ঝগড়া করেছো, রাগ করেছো বা সরি বলেছো? সরি বলে আবারও একসাথে ফিরে এসেছো? তোমাদের মধ্যে কি ইগো এসেছে কখনো? গৌতম বলে না, আমাদের মধ্যে এরকম কখনো হয়নি। তো কেন জিজ্ঞেস করছেন? রামা বলে এই তো, এগুলো হয়নি মানেই হলো তোমাদের মধ্যে ভালোবাসাই হয়নি। এটা শুধুমাত্র ভালো লাগা, কারণ ভালোবাসার মানেই হচ্ছে ঝগড়া করা, আবারও সরি বলে ফিরে আসা। আর যে লাভ স্টোরির মধ্যে একটাও ঝগড়া নেই, সরি বলা নেই, সেই ভালোবাসার বিয়ে 1 বছরও টেকে না, ডিভোর্স হয়েই যায় বিয়ের পর প্রথম ঝগড়াতে। তাই আমি আমার মেয়ের বিয়ে তোমার সাথে দিতে চাই না, যে ভবিষ্যতে আমার মেয়েকে ছেড়ে দিতে পারে। এবার তুমি যেতে পারো, আমাদের কথা বলা শেষ। এসব শুনে তো গৌতম ভীষণ রেগে যায় আর সে বলে আসে শুনুন, আসল ইস্যু আপনি নিজেই।
এরপর গৌতম নিত্যাকে বলে, তোমার বাবার কি সমস্যা বলো তো? তিনি বললেন, যেখানে ড্রামা নেই সেখানে নাকি ভালোবাসাও নেই। এটা কেমন কথা হলো? আসলে তিনি না মানুষের ডিভোর্স করাতে করাতে সাইকো হয়ে গেছেন। এখন তিনি কাউকে একসাথে শান্তিপূর্ণভাবে দেখতে পারেন না। আমাকে বললেন আমার ভালোবাসার গল্পে নাকি ভালোবাসাই নেই। আরে যেখানে আমার 60 বছরের বাবা আমাকে বললেন তিনি প্রেমে পড়েছেন, তখন আমি তাকে সাপোর্ট করেছি, সেখানে নাকি আমি ভালোবাসা কি সেটা জানি না। তো তোমার এই অহংকারী বাবাকে নিয়ে আমি আর কথাই বলতে চাইছি না। এখন তুমি ঠিক করো তুমি কার পাশে থাকবে। এদিকে আজ গৌতমকে তার বাবা কার্তিক জানায় সে আবারও বাবা হতে চলেছে। গৌতম তো খুব খুশি, তাই সে তার বাবাকে শুভেচ্ছাও জানায়। কার্তিক বলে, গৌতম আমার একটা ছোট্ট ইচ্ছা আছে। গৌতম জিজ্ঞেস করে, কি বলো? কার্তিক জানায়, আমি চাই তোমার সন্তান আর আমার সন্তান একসাথে খেলা করবে। বুঝুন কি অবস্থা। এরপর সে বলতে থাকে, দেখো আমি তো আমার কাজ করে ফেলেছি, এখন তোমার কাজ কবে হবে? তোমার শ্বশুর কি তোমাকে পছন্দ করেছে? গৌতম তখন কথাটা এড়িয়ে যায় আর বলে, এখন কেন আমার বিষয়ে পড়লে বাবা? কার্তিক বলে, দেখো এইভাবে হেরে গেলে কি হবে? তোমাকে লড়তে হবে, না হলে ভালোবাসার জয় হবে না। তাছাড়া তোমার এরকম খারাপ লাগলে তোমার গার্লফ্রেন্ডের কেমন খারাপ লাগছে সেটা একবার ভেবে দেখো। পরদিনই দেখা যায় নিত্যা তার বাবাকে বলে যে সে মন্দিরে যাচ্ছে। রামা তো সন্দেহ করে হয়তোবা তার মেয়ে গৌতমের সাথে পালিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করে নিবে, তাই সে তার মেয়েকে ফলো করে করে সেই মন্দিরে চলে আসে। আর এসেই দেখে নিত্যা আর গৌতমের গলায় মালা। এটা দেখেই তো রামা রেগে যায় আর তাদের বলে, এইভাবে আমাকে ধোকা দিলে তোমরা? আমার জীবনের একটাই আশা ছিল, আমার মেয়ের ধুমধাম করে বিয়ে হবে, সে সবার থেকে আশীর্বাদ নিবে। তুমি আমার মেয়েকে এই সব কিছু থেকে বঞ্চিত করলে। নিত্যা বলে, আরে বাবা এসব কি বলছো? আগে আমাদের কথা তো শুনবে। রামা বলে, তুমি চুপ করো, তুমি মেয়ে হিসেবে আমার বিশ্বাস ভেঙেছ আর আজ তুমি ফেল হয়েছ। গৌতম তখন বলে, আমরা এখানে বিয়ে করতে আসিনি, বরং একটা বিয়েতে আমন্ত্রণ পেয়ে এসেছি। এই যে ঠাকুর মশাই উনি সবাইকেই মালা পরিয়ে দিয়েছেন। তখন দেখা যায় একটা মালা রামাকেও পরানো হয়। গৌতম তখন নিত্যাকে বলে, কি নিত্যা, তুমি না বলেছিলে তোমার বাবা তোমাকে খুব বিশ্বাস করেন, তোমাকে রেসপেক্ট করেন, তাহলে এই তার নমুনা? তিনি তো তোমাকে লুকিয়ে লুকিয়ে ফলো করছিলেন। রামা বলে, আমি ফলো করছিলাম না, আমি তো অফিসে যাব বলে বেরিয়েছিলাম। গৌতম বলে, মিথ্যা বলবেন না, অফিসে কেউ এসব পরে যায় নাকি? আপনি নিত্যাকে অবিশ্বাস করে ফলো করছিলেন। আর নিত্যা দেখে নিলে তো, এবার ভেবে দেখো কার সাথে থাকবে তুমি। নিত্যা তো তখন রেগে মেগে সেখান থেকে চলে যায়। রামা তখন গৌতমকে বলে, এই তুমি কি আমার আর আমার মেয়ের মধ্যে ঝগড়া লাগাতে চাইছো? গৌতম বলে, কেন? আপনিই তো বলেন ঝগড়া না থাকলে নাকি ভালোবাসা থাকে না। তাহলে নিন, এখন আমি আপনাদের সম্পর্কে সেই ভালোবাসা এনে দিলাম এই ঝগড়া বাঁধিয়ে। এই বলেই গৌতম সেখান থেকে চলে যায়। রামায়ের পর বাড়ি এসে তার মেয়েকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু নিত্যা তো কোনো কথাই শোনে না আর নিজের রুমে চলে যায়। সে তো তার খাওয়া দাওয়াও ছেড়ে বসে থাকে। অনেক চেষ্টা করেও যখন রামা কথা বলতে পারছিল না, তখন সে বাধ্য হয়ে নিত্যাকে জানায় সে তার আর গৌতমের বিয়েতে রাজি। নিত্যাও তো এতে খুশি হয়ে যায় আর খুশি মনে দরজা খুলে রামাকে জড়িয়ে ধরে। এবার পরদিনই রামা আর নিত্যা আসে গৌতমের বাড়িতে বিয়ের কথা বলতে। সেখানে গৌতমের বাবার দ্বিতীয় বিয়ে বাচ্চা, এইসব সম্পর্কে জেনে বেশ অদ্ভুত লাগে রামার, কিন্তু সে কিছু বলতেও পারে না। সে শুধু বলে, আমার একদম এই ফ্যামিলি পছন্দ হয়নি, কিন্তু তাও আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি রাজি হয়েছি। তবে এই বিয়েতে আমার একটাই শর্ত আছে। গৌতম বলে, হ্যাঁ বলুন না, কি শর্ত? আমি সব মানতে রাজি আছি। রামা তখন বলে, আমি আমার ক্লায়েন্ট সবাইকে অ্যাডভাইস দিয়ে থাকি লাভ ম্যারেজ ভুল, তাই এখন যদি তারা জানতে পারে যে আমার নিজের মেয়েরই লাভ ম্যারেজ হচ্ছে তাহলে বিষয়টা খুব খারাপ হবে, তাই আমি চাই বিয়েটা হবে রেজিস্ট্রি ম্যারেজ। গৌতম বলে, কি বলছেন কি? না না, এভাবে আবার বিয়ে হয় নাকি? আমার একটাই বিয়ে হবে, আমি সেটা ধুমধাম করে করতে চাই। কেন আমি কোর্টে গিয়ে বিয়ে করব? আমি করব না, বিয়ে হবে আমাদের রীতিনীতি মেনেই। রামা বলে, আমি এই ব্যাপারে আগেই নিত্যার সাথে কথা বলেছি আর সে রাজিও হয়েছে, তাই এবার দেখো তুমি কি করবে। নিত্যা তখন গৌতমকে বলে, কি সমস্যা তোমার? আমরা তো বিয়েই করতে চাই তাই না? তাহলে কি যায় আসে সেটা কোথায় আর কিভাবে হচ্ছে? বিয়েটা হলেই তো হলো। গৌতম বলে, আরে কেন যায় আসবে না? বিয়ে কি একটা সাইনেই হয়ে যায় নাকি? এটাকে বিয়ে বলে? আমি আমাদের সব নিয়ম কানুন অনুযায়ী তোমাকে বিয়ে করার স্বপ্ন দেখেছি, তাই আমি এসব কোনোভাবেই মানব না। নিত্যা তখন বলে, দেখো আমি এসব কিছু জানি না, তোমাকে রাজি হতেই হবে। বাবা যে এই বিয়েতে রাজি হয়েছেন এটাই তো অনেক বড় কিছু, তাই চুপচাপ চলো, হ্যাঁতে হ্যাঁ বলবে। এবার নিত্যা এসে জানায় যে গৌতম রাজি, এভাবেই তারা বিয়ে করবে। রামাই কথা শুনে বলে, ঠিক আছে, তাহলে এই বিয়েতে আমাদের দুই ফ্যামিলি বাদে বাইরের কেউ আসবে না, এভাবেই লুকিয়ে বিয়ে সম্পন্ন হবে। যাকে এরপর দেখা যায় গৌতম নিত্যার কোম্পানিতেই জয়েন করে। সেখানে সে দেখে তার কলিগ রাজ নিত্যার ছবি দেখছে। এই দেখেই তো সে রাজকে চোখ রাঙিয়ে বলে, চুপচাপ এই ছবিটা রিমুভ করো। রাজ তখন জিজ্ঞেস করে, কিন্তু কেন ভাই, সে আমার ক্রাশ, আমি দেখবো না? গৌতম বলে, শোনো, সে আমার ফিয়ন্সে। রাজ বলে, হ্যাঁ বউ তো আর নয়। তাহলে? গৌতম তখন জানায় 1 মাসের মধ্যে বউও হয়ে যাবে।
এই রাজ তো তাও দমে না। সে বলে এখনো 1 মাস বাকি ভাই, তাই আমি তো ট্রাই করতেই পারি তাই না? গৌতম তখন বলে দেখো ভালো চাইলে রিমুভ করো। তারপরে সে ট্যাটু সেন্টার কোথায় আছে সেটা খোঁজ করে সেখানে চলে আসে। তার বাবা কার্তিকও এখানে এসেছিল পল্লবীর নাম লেখাতে। তো বাইরে এসে দেখে গৌতম এসেছে। কার্তিক তখন জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি এখানে কি করছো? গৌতম জিজ্ঞেস করে আর তুমি তুমি কি করছো? কার্তিক জানায় ও আমি এসেছিলাম পল্লবীর নাম লেখাতে, এই যে বুকে লিখিয়ে এনেছি, তাকে সারপ্রাইজ দিব। বুঝুন বুড়ো বয়সে কি রোমান্টিকতা। এই জন্যই বলে বয়স কোনো ফ্যাক্ট না, মনটাই আসল। তো তারা কথা বলছিল, তখনই সেখানে একজন মেয়ে আসে আর গৌতমকে বলে স্যার আপনার ট্যাটু রিমুভালের বিল আসবে 5,000। গৌতম বলে উফ যাও তো, ভুল সময় এসে ভুল কথা বলে দিলে। কার্তিক তখন এসব শুনে বলে তার মানে এই তুই কার নামে ট্যাটু রিমুভ করতে আসলি? দেখি দেখি। গৌতম আটকাতে গিয়েও পারে না, আর কার্তিক দেখে গৌতমের বুকে তো দিয়া লেখা। কার্তিক তখন অবাক হয়ে জিজ্ঞেস করে এই দিয়াটা আবার কে? তুই না বললি তোর কখনোই কেউ ছিল না? গৌতম বলে সে আমার কলেজ লাইফের লাভার ছিল। সেই সময়ই ফ্ল্যাশব্যাকে দেখা যায় কলেজের প্রিন্সিপালকে এসে গৌতম আর তার ফ্রেন্ডরা জানায় তাদের ওয়াশরুম ঠিক করে দিতে, কিন্তু প্রিন্সিপাল কথা না শুনলে গৌতম প্রিন্সিপালের অফিসের ওয়াশরুমকেই তাদের সবার পাবলিক টয়লেট করে ফেলে। বর্তমানে কার্তিক বলে আমি তোকে জিজ্ঞেস করেছি দিয়ার কাহিনী, তুই প্রিন্সিপালের কাহিনী কেন বলছিস? এটার সাথে দিয়ার কি কানেকশন? গৌতম বলে কানেকশন তো আছে বাবা, কারণ দিয়া হচ্ছে এই প্রিন্সিপালেরই মেয়ে। এবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় দিয়াকে। দিয়া তার বাবাকে জিজ্ঞেস করে কি হয়েছে আজ? তার বাবা জানায় আরে ওই গৌতম আছে না, ও আমার অফিসের অবস্থা খারাপ করে দিয়েছে। দিয়া জিজ্ঞেস করে কে এই গৌতম? এত বড় একটা বেয়াদব, আমাকে দেখিয়ে দিও তো, আমি তাকে ভালো করে ওয়ার্নিং দিয়ে আসবো। তার বাবা বলে আরে না থাক, এরকম আবর্জনাদের থেকে আমাদের দূরে থাকাই ভালো। এবার দেখা যায় দিয়ার রুমে এসে গৌতম তাকে জড়িয়ে ধরেছে, কারণ তারা আসলে লুকিয়ে লুকিয়ে প্রেম করছিল। দিয়া গৌতমকে বলে তোমাকে কতবার বলেছিলাম আমার বাবার সাথে ঝগড়া করবে না, তাও আমার কথা কেন শুনলে না? গৌতম তখন বলে তোমার বাবা সঠিক কাজ করলে আমি কি ঝগড়া করতাম? তিনি কাজই এমন করেন, আমি কথা না বলে পারি না। দিয়া তখন বলতে থাকে তো কি হবে যদি বাবা আমাদের বিয়ের বিপক্ষে থাকেন এই কারণে, তুমি তখন কি করবে? গৌতম বলে আমি তখন তোমাকে ছেড়ে দিব। দিয়া এই কথা শুনে বলে কি বললে, আমাকে ছেড়ে দিবে? আজ আমি তোমাকে মেরেই ফেলবো। তখন গৌতম বলে আরে আরে সরি, মজা করছিলাম, আর এই দেখো এটা দেখাতে এসেছি। দিয়া তখন দেখে গৌতম তার বুকে দিয়ার নামে ট্যাটু করিয়েছে। এটা দেখে তো সে খুব খুশি হয়ে যায়। তখনই আবার দিয়ার বাবা চলে আসলে গৌতম সেখান থেকে চলে যায়। এসব শুনে বর্তমানে কার্তিক গৌতমকে বলে তুই তার বাবাকে এত বিরক্ত করার পরও দিয়া তোর প্রেমে পড়লো কিভাবে? গৌতম বলে বাবা এটা কি খুব জরুরি? তুমি বলো আমার সৎমা তোমার প্রেমে কিভাবে পড়লো, উত্তর আছে কি? কার্তিক বলে ও সেটাও একটা কথা, ঠিক আছে পরের কাহিনী বল। গৌতম বলে আমাদের প্রেম এইভাবেই চলছিল লুকিয়ে লুকিয়ে, কিন্তু একদিন আমাদেরকে তার বাবা একসাথে দেখে ফেলে, আর সে তো এটা দেখে ভীষণ কষ্ট পায়। তবে সে এই জন্য কষ্ট পায়নি যে তার মেয়ে প্রেমে পড়েছে, বরং সে এটা দেখে ভেঙে পড়ে যে দিয়া আমাকে ভালোবেসেছে। তো তারপরই তাকে 1 সপ্তাহের জন্য ঘরে বন্দি রাখা হয়, না কল না মেসেজ না কিচ্ছু। আমাকে 1 সপ্তাহ পর কল করে সে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় দিয়া কল করে গৌতমকে জানায় তার বাবা সব জেনে গেছে। গৌতম তাকে বলে চিন্তা করো না, আমি সব সামলে নিব। কল কেটে তার বন্ধু মানিক এসে বলে তার বাবা তো সব জেনে গেছে, এবার কিছু একটা অবশ্যই করতে হবে। তখন গৌতম দেখে রেজিস্ট্রি ম্যারেজের বিষয়টা। পরদিনই সে নিয়ে আসে দিয়াকে অফিসের সামনে। দিয়া বলে একটা সিগনেচার কিভাবে বিয়ে করাতে পারে? এভাবে বিয়ে হয়? তোমার কাছে বিয়েটা কি এতই সহজ? গৌতম বলে আরে এটা বিয়ে নয়, বরং প্রোটেকশন। যদি তোমার বাবার সামনে অন্য কারোর সাথে বিয়ে ঠিক করেন তখন কি হবে, তাই এই কাজটা করতে হচ্ছে। আমরা তো পরে 7 পাক নিয়ে বিয়ে করবই, এখন এটাই করি চলো প্লিজ। তারপরে অফিসে এসে বিয়ের জন্য কাগজ জমা দেয় সে। তখন বিয়ে যে করাবে সে রেজিস্ট্রি অফিসার দিয়াকে জিজ্ঞেস করে ভালোবাসার জন্য এত দূর আসা বাবা মা ছাড়াই, কিন্তু কেন? দিয়া বলে আমরা একে অপরকে গত 4 বছর ধরে ভালোবাসি, কিন্তু আমরা একবারও ঝগড়া করিনি। তাহলে এটাই কি এনাফ নয় তাকে বিশ্বাস করে বিয়ে করা? আমি জানি তার সাথে আমার জীবন সবচেয়ে বেশি সুন্দর হবে। তো এবার তারা দুজন বিয়ে করে ফেলে। রেজিস্ট্রার অফিসার খুব প্রশ্ন করছিল, তাই গৌতম তার উপর ভীষণ বিরক্ত ছিল, কিন্তু সে বেশি কিছু বলতেও পারছিল না। কিন্তু যখন সব শেষ হয়ে যায় আর যাওয়ার সময় হয় তখন গৌতম তাকে বলে এই যে মিস্টার রেজিস্ট্রার, আমাদের আর কখনো দেখা হবে না, কিন্তু আমি আমার স্ত্রীকে সবচেয়ে সুখী রাখবো। আর হ্যাঁ, যদি কখনো আমাদের আবারও দেখা হয় তাহলে তুমি আমাকে আর আমার স্ত্রী দিয়াকে দেখে বলবে বেস্ট কাপল অফ দ্য ডিকেড। এই বলেই গৌতম চলে যায়। এইসব শুনে কার্তিক গৌতমকে বলে কি রে, তুই না বললি দিয়া শুধু তোর লাভার ছিল, কিন্তু তোরা তো বিয়েই করে ফেললি। গৌতম বলে আরে এসব হয়েছিল আমরা যখন খুব ইয়াং ছিলাম, তাই ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কার্তিক বলে আচ্ছা তারপর কি করলি তোরা? গৌতম বলতে থাকে
তারপর আবার কি, আমরা ব্রেকআপ করে আলাদা হয়ে যাই। এখন দিয়া কোথায় আছে আমি জানিও না। আমরা দুজনই দুটো আলাদা দুনিয়ায় আছি। কার্তিক এই সবকিছু শুনে বলে, তুই দিয়ার ব্যাপারটা কি নিতিয়াকে জানিয়েছিস? দেখ, যদি পরে গিয়ে সে জানে এসব, তাহলে কিন্তু কাহিনীটা খুব বড় গন্ডগোল হয়ে যাবে। গৌতম তখন তার বাবাকে বলে, উফ বাবা, আমাকে শুধু শুধু স্ট্রেস দিও না তো, এসব কিছুর সমাধান হয়েই যাবে। যদি এই ট্যাটুটা রিমুভ হয়ে যায় তাহলেই। তখনই ট্যাটু রিমুভ করতে এসে লোকটা জানায়, এটা তো রিমুভ হবে না, কারণ এটা পার্মানেন্ট ট্যাটু। গৌতম বলে, আরে ভাই কি বলছো? ফিনাইল, কেরোসিন তেল আর যাই হোক সব দিয়ে ভালো করে ঘষে মেজে এটা মুছে দাও তো। লোকটা বলে, স্যার এটা ড্রাই ক্লিনার নয়, এটা ট্যাটু শপ। আচ্ছা আমি দেখছি কিছু করা যায় কিনা, তবে সময় লাগবে ভাবতে। তখনই নিত্যা কল করে রেজিস্ট্রার অফিসে যাওয়ার জন্য। তাই ট্যাটু রিমুভের কাজ রেখে গৌতম চলে আসে নিত্যার সাথে। নিত্যা তখন গৌতমকে জিজ্ঞেস করে, কি হয়েছে, এত চিন্তিত মনে হচ্ছে কেন? গৌতম বলে, না তেমন কিছু না, তো আমরা কোন রেজিস্ট্রার অফিসে যাচ্ছি? নিত্যা যে জায়গার কথা জানায় সেখানেই গৌতম দিয়াকে বিয়ে করেছিল, তাই সে নিত্যাকে রিকোয়েস্ট করে অন্য কোথাও যেতে। কিন্তু নিত্যা বলে, এটাই যখন কাছে তাহলে দূরে কেন যাব? এবার সেই অফিসে এসে তো গৌতম ভীষণ ভয় পেয়ে যায় যে যদি তাকে সেই রেজিস্ট্রার অফিসার চিনে ফেলে তাহলে কি হবে। সে দিয়াকে বিয়ে করে বড় মুখ করে কত কথা বলেছিল। সে বলেছিল তারা বেস্ট কাপল হবে। এখন তো অন্য মেয়েকে বিয়ে করতে আবারও দেখা করতে আসলো। তো রেজিস্ট্রার অফিসার তাকে দেখে বলে, আমি তোমাকে আগেও এখানে দেখেছি মনে হচ্ছে। নিত্যা বলে, হ্যাঁ হয়তোবা সে তার বন্ধুর বিয়ের সাক্ষী হয়ে এসেছিল। গৌতম বলে, হ্যাঁ হ্যাঁ সেটাই তো। বাড়ি এসে গৌতম জানায়, বাবা আমাকে রেজিস্ট্রার অফিসার চেনেনি, আমরা বেঁচে গেছি। তখনই তার কাছে আবার কল আসে ওই অফিস থেকে। গৌতম এসে তার আধার কার্ড জমা দিয়ে চলে যাচ্ছিল। তখনই অফিসার বলে, তো সেই প্রথম মেয়েটাকে ছেড়ে দিয়েছো? বেস্ট কাপল অফ দ্য ডিকেড? তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ভুলে গিয়েছি মিস্টার গৌতম? তুমি যদি সেদিন চুপচাপ সাইন করে চলে যেতে তাহলে আমি এই ব্যাপারটা মনেই রাখতাম না, কিন্তু তুমি যাওয়ার আগে বড় মুখ করে আমাকে বলেছিলে মনে রাখতে, তাই আমিও সবটা অক্ষরে অক্ষরে মনে রেখেছি। গৌতম তখন হাত জোর করে বলে, স্যার তখন আমি ইয়াং ছিলাম, অবুঝ ছিলাম, কাকে কি বলতাম ভেবে বলতাম না, কি করতাম না করতাম সেটাও ভাবতাম না, ভুল হয়ে গিয়েছিল, আমাকে প্লিজ স্যার মাফ করে দিন। অফিসার বলে, আচ্ছা ঠিক আছে, আমার ইগো এখন স্যাটিসফাইড হলো। তা তুমি কি এই মেয়েকে সত্যিটা বলেছো? গৌতম বলে, না। অফিসার তখন বলে, না জানিয়েই বিয়ে করবে? গৌতম বলে, হ্যাঁ স্যার তাই করব। অফিসার বলে, ঠিক আছে, আমিও তাকে জানাবো না, কিন্তু যাও আগে ডিভোর্স সার্টিফিকেটটা নিয়ে আসো, তারপর সব হবে। গৌতম এটা শুনে বলে, আরে স্যার কি বলছেন, ডিভোর্স সার্টিফিকেট? আমরা দুজন আলাদা হয়েছি, ব্রেকআপ করেছি। তাহলে? অফিসার তখন বলে, তুমি কি আসলেই বোকা? ব্রেকআপ করেছো মানে কি? তোমরা কি শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিলে নাকি? তোমরা তখন হাজবেন্ড আর ওয়াইফ ছিলে, তাহলে ব্রেকআপ করলেই কি বিয়ের রিলেশনশিপ ভেঙে যাবে নাকি? তোমরা এখনো হাজবেন্ড ওয়াইফ, তাই এই দ্বিতীয় বিয়ে করতে হলে আমার কাছে আগে প্রথম বিয়ের ডিভোর্স সার্টিফিকেট জমা দিতে হবে, তারপরে আমি সবকিছু করব। গৌতম তখন বলে, কিন্তু আমি তো এটাও জানি না দিয়া বর্তমানে আছেটা কোথায়, তাহলে আমি কি করব? অফিসার তখন বলে, আচ্ছা যদি কাল দিয়া এসে আমাকে জিজ্ঞেস করে আমি কেন তার হাজবেন্ডকে অন্য কারোর সাথে বিয়ে দিয়েছি, তখন আমি কি উত্তর দিব বলো তো? সে চাইলে আমাকে আর তোমাকে একসাথে জেলে ভরে দিতে পারবে, তাই আমি এই রিস্ক নিব না। তুমি যাও আগে ডিভোর্স সার্টিফিকেট আনো, তারপর বিয়ে হবে। গৌতম তখন বলে, দেখুন কিছু ক্যাশ রেখে কি আপনি অন্য কোনো পথ বের করতে পারবেন না? অফিসার বলে, না, যাও তো যাও, ডিভোর্স সার্টিফিকেট নিয়ে তারপর আসো, আর তারপরই দ্বিতীয় বিয়ে করো। এবার তো গৌতম পড়ে যায় বেশ ফ্যাসাদে। এদিকে রামা নিতিয়াকে বলে, রেজিস্ট্রার অফিসে কি কাগজপত্র জমা দিয়েছো? নিতিয়া জানায়, হ্যাঁ বাবা, তারা 1 সপ্তাহের মধ্যেই কল করবে বলেছে। রামা তখন জিজ্ঞেস করে, তুমি কি খুশি? নিতিয়া জানায়, হ্যাঁ অনেক, আর থ্যাঙ্কস বাবা। এই বলেই নিতিয়া সেখান থেকে চলে যায়। রামাকে তখন শ্রীনু বলে, স্যার আপনি সত্যি সব মেনে নিলেন? রামা বলে, আমি এই 1 সপ্তাহের মধ্যে দেখব গৌতম একটাও ভুল করে কিনা। সে যদি একটাও ভুল করে তাহলে আমি সুযোগ বুঝে বিয়েটাও ভেঙে দিব। শ্রীনু তখন জিজ্ঞেস করে, আর যদি সে কোনো ভুল না করে তখন? রামা বলে, দেখো আমি তো নিশ্চিত সে অবশ্যই ভুল করবে, কারণ সে হচ্ছে কার্তিকের ছেলে, যে ইতিমধ্যেই 2 বিয়ে করেছে, তাই তার ছেলে যে কোনো ভুল করবে না সেটা তো হতেই পারে না। আমাকে শুধু সেটা খুঁজে বের করতে হবে, আর সেই ভুলটাকেই কাজে লাগাতে হবে। তো এই ছিল রামার প্ল্যান। এবার গৌতম আর তার বাবা বন্ধু মিলে দিয়াকে অনলাইনে খুঁজতে থাকে, কিন্তু অনেক খুঁজেও তাকে অনলাইনে কোথাও পাওয়া যায় না। তখন পল্লবী তাদের নিয়ে মন্দিরে আসে। সেখানে আসার পরই গৌতমের সাথে ধাক্কা লেগে যায় দিয়ার। দিয়াকে দেখে গৌতম বলে, আরে দিয়া তুমি, আমি তোমাকে কোথায় কোথায় খুঁজে যাচ্ছি। দিয়া তখন জিজ্ঞেস করে, কে তুমি?
গৌতম বলে, দেখো আমি খুব ভালো করেই জানি যে তুমি আমার উপর রেগে আছো, কিন্তু আমি কি করব বলো? যা হয়েছে তা আমাদের অল্প বয়সে হয়েছে। এখন সেই বয়সে করা ভুলের জন্য আমি আমার জীবনে এগিয়ে যেতে পারছি না। তুমি প্লিজ ডিভোর্সের জন্য রাজি হও, তাহলে আমি আমার বিয়েটা করতে পারি। তাছাড়া তুমিও তো বিয়ে করে সুখে থাকবে। তখনই কার্তিক এসে গৌতমকে বলে, এই বোকা, সে তো বিবাহিতই, দেখ ভালো করে, গলায় মঙ্গলসূত্র, পায়ে রিং। তখনই দিয়াকে কল করে তার হাজবেন্ড, আর দিয়া সেখান থেকে কোনো উত্তর না দিয়েই চলে যায়। এর মধ্যেই আবার নিত্যা কল করে গৌতমকে প্রেসার দেয়। রেজিস্ট্রার অফিসে নাকি কি সব ডকুমেন্টস মিসিং আছে, তো সেগুলো গৌতম কেন এখনো দেয়নি? গৌতম তো আর বলতে পারছে না যেটা ডিভোর্স সার্টিফিকেটের ডকুমেন্ট। এবার হতাশ হয়ে ড্রিঙ্ক করতে করতে গৌতম তার বন্ধুকে বলে, সে কিভাবে বিয়ে করতে পারে ভাই? একবারও কি আমার কথা মনে পড়েনি তার? তার বন্ধু তখন বলে, তুইও তো বিয়ে করতে যাচ্ছিস, তখন দিয়ার কথা কি তুই ভেবেছিস? তাহলে সমস্যা কি সে বিয়ে করলে? এখন তার নাম্বার পেলে সুবিধা হতো এই ব্যাপারে কথা বলতে। গৌতম বলে, না, দিয়া এখন হ্যাপিলি ম্যারিড, তাকে ডিভোর্সের জন্য আমি কেন বিরক্ত করব? তার বন্ধু তখন বলে, তুই রেজিস্টার অফিসার তো রাজি হবে না বিয়ে দিতে, কি করবি? গৌতম বলে, দেখ, যদি অন্যভাবে বিয়ে করি তাহলে কেমন হয়? তাহলে তো আর এসব লাগছে না। এবার কার্তিক কল করে রামাকে আর বলে নিত্যা সহ তাদের বাড়ি আসতে। রামা বলে, আমি তো বলেছি বিয়ের কোনো অনুষ্ঠানই জরুরি নয়। কার্তিক বলে, আসলে আমার স্ত্রীর বেবি শাওয়ার তো, তাই একটা অনুষ্ঠান করছি। এবার সেই অনুষ্ঠানে সবাই আসে, আর সেই সময় নিত্যা গিয়ে দেখে ফেলে গৌতমের বুকে দিয়ার নাম। এটা দেখে তো সে শকড হয়ে যায়, তাই সে তাকে জিজ্ঞেস করে, কে এই দিয়া? গৌতম বলে, বাবা দেখলে, বিয়ের আগে আমাকে নিত্যা সন্দেহ করছে, আমি এসব কিভাবে সহ্য করব? নিত্যা বলে, দেখো, এসব বলে লাভ নেই, কে এই দিয়া বলো? গৌতম তখন পুরো টাওয়াল সরিয়ে দেখায় যেখানে লেখা ছিল ইন্ডিয়া। গৌতম বলে, আমি আমার দেশকে খুব ভালোবাসি, তাই এটাকে আমার বুকেই লিখে নিয়েছি। তোমাকে এই ব্যাপারে জানাতে ইচ্ছে করেনি, তাই বলিনি, কারণ এটা আমার ব্যক্তিগত আবেগ আমার দেশের প্রতি, বুঝতে পারলে? কার্তিকও তখন বলে, হ্যাঁ হ্যাঁ, সত্যিই আমার ছেলে দেশকে পাগলের মতো ভালোবাসে। নিত্যা তখন সরি বলে বাইরে চলে যায়। কার্তিক তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, এই, এখানে ইন্ডিয়া আসলো কিভাবে রে? গৌতম বলে, যেহেতু দিয়া নামের ট্যাটুটা রিমুভ করা সম্ভব না, তাই আমি আমার ব্রেন খাটিয়ে আইডিয়া বের করেছি, আর দিয়ার আগে ইনজুরে ইন্ডিয়া করে ফেলেছি। কি বুদ্ধি এই ছেলের! কার্তিকও এসব শুনে বলে, বাহ, আমার ছেলের বুদ্ধি শুনে তো আমার গর্ব হচ্ছে। যাক, এরপরে অনুষ্ঠান শুরু হয়, আর অনুষ্ঠানের এক পর্যায়ে কার্তিক কথা তোলে বিয়েটা তাদের বাড়িতেই করার জন্য, একটা অনুষ্ঠানের মাধ্যমে। এসব রেজিস্টার ম্যারেজকে আবার ম্যারেজ বলে নাকি? গৌতম তখন অনেক কথা বলে বিয়ে সম্পর্কে, যেন তারা রাজি হয়ে যায় বিয়েটা বাড়িতেই করাতে। কিন্তু নিত্যা তো রাজি হয় না। সে বলে তার বাবার এটা ইচ্ছা, আর সে তার বাবার এই ইচ্ছাটা অবশ্যই পূরণ করবে। গৌতম তখন তার বাবাকে বলে, বাবা, তুমি কিভাবে 2 বিয়ে করেও ঝামেলায় পড়লে না? কার্তিক বলে, আরে, কারণ আমার প্রথম স্ত্রী তো দুনিয়ায় ছিল না, তাই। গৌতম তখন একটা আইডিয়া পায়, আর সে রেজিস্ট্রার অফিসারের বাড়ি এসে বলে, আমি নিত্যাকে বিয়ে করব না স্যার। অফিসার তখন জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? তখন গৌতম তাকে দিয়ার ডেথ সার্টিফিকেট দেখায় আর বলে, দিয়া মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, তাই সে তার প্রথম স্ত্রীর দুঃখ ভুলে দ্বিতীয় বিয়ে আর করবে না, এভাবেই আজীবন কাটাবে। আসলে এই রেজিস্ট্রার অফিসারও তার স্ত্রীকে হারিয়ে দুঃখে ছিল, তাই সে গৌতমের কথা শুনে ভীষণ ইমোশনাল হয়ে যায় আর তার সব কথা বিশ্বাস করে। এরপর বলতে থাকে, দেখো, আমার মতো তুমি তোমার জীবনটা নষ্ট করো না, তোমার উচিত নিত্যাকে বিয়ে করা। আমি তোমার বিয়ের ডেটটা ফিক্সড করে দিচ্ছি, চিন্তা করো না। আর দিয়ার কথা মনে হলে আমার কাছে চলে আসবে, আমরা একসাথে ড্রিঙ্ক করে সব ভুলে যাব। গৌতমও তখন ভীষণ কান্নার অভিনয় করে আর বলে, থ্যাংক ইউ স্যার, আপনি তো বেস্ট। এই বলেই সে চলে যায় অফিসারকে বোকা বানিয়ে। এবার পরদিন গৌতম অফিসে এসে নিত্যাকে জানায়, পৃথিবীর আর কোনো কিছুই আমাদেরকে বিয়ে করা থেকে আটকাতে পারবে না। সে তো খুব খুশি হয়ে এসব বলছিল। তখনই সে দেখে তাদের টিমের লিডার হচ্ছে দিয়া। দিয়াকে দেখেই তো গরমের সব আত্মবিশ্বাসের 12টা বেজে যায়। তার সাথে নিত্যা দিয়াকে পরিচয় করায়, তারপর বাইরে তারা কফিও খেতে বসে। দিয়া এসে বলে, আচ্ছা, তোমরা কি ডেটিং করছো? নিত্যা বলে, আমরা বিয়ে করতে যাচ্ছি। দিয়া তখন জিজ্ঞেস করে, অ্যারেঞ্জ ম্যারেজ? নিত্যা জানায়, না ম্যাম, লাভ ম্যারেজ। দিয়া তখন গৌতমের দিকে তাকিয়ে মনে মনে বলে, তুমি বলেছিলে আমি ছাড়া আর কারোরই প্রেমে পড়তে পারবে না তুমি। গৌতমও তখন মনে মনে বলতে থাকে, তুমি নিজে বিয়ে করলে ঠিক আছে, আর আমি কারো প্রেমে পড়লেই ভুল। এভাবেই তারা মনে মনে কথা বলতে থাকে। দিয়া এরপর নিত্যাকে বলে, তো গৌতম প্রেমকে বিয়ে পর্যন্ত নিয়েছে, তাহলে তো তোমাদের ভালোবাসা বেশ স্ট্রং। আমি শুনেছি আজকাল বুকে ট্যাটু করা কমন হয়েছে, সেও কি করেছে? গৌতম মনে মনে বলছিল এই মেয়ে যেন সত্যিটা না বলে। নিত্যা বলে, হ্যাঁ, সেও করেছে ট্যাটু, আর সেই ট্যাটু দেখে আমি আরো তার প্রেমে পড়েছি। দিয়া তখন বলে, তুমি দেখেছো সেই ট্যাটু? নিত্যা বলে, হ্যাঁ, ইন্ডিয়া নামে ট্যাটু করেছে সে।
গৌতমও তখন বেশ ভাব নিয়ে বলতে থাকে, ইন্ডিয়া মানে আমার কাছে সবকিছু, বুঝলেন? দিয়া মনে মনে ভাবে, আচ্ছা তো মশাই আমার নামকে এখন ইন্ডিয়া করে ফেলেছে। যাক, তুমি অপেক্ষা করো, আমি দেখছি তোমাকে। এবার গৌতম তার বন্ধুকে এসে বলে, আমি তো ভেবেছিলাম দিয়া আমার লাইফে আর কখনো ফিরবে না, কিন্তু এখন তো সে আমারই টিমের লিডার হয়ে এসে পড়েছে। সে সব সত্যি বলার আগেই আমাকে নিতিয়ার সাথে বিয়েটা করতে হবে, নাহলে তো ঝামেলায় পড়ে যাব। তখনই দেখা যায় তাকে কল করে রেজিস্ট্রার অফিসার যে তার বিয়ের ডেট ঠিক হয়েছে, সে যেন আর দিয়ার দুঃখে মরার কথা না বলে। সে এটাও বলে এরপরের বার দেখা করলে তারা একসাথে ড্রিঙ্ক করবে। গৌতম তো ভীষণ খুশি হয়ে যায় আর সাথে সাথে চলে আসে ওয়াইন কিনতে। ওয়াইন কিনে ফেরার পথেই দেখা হয়ে যায় তার দিয়ার সাথে। গৌতম বলে, সে ভূত হয়ে এসেছে স্যার। অফিসার তখন এসে দিয়াকে বলে, এই তুমি কি ভূত? মানে অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর কোনো অপূর্ণ ইচ্ছে রয়ে গেছে নাকি? এই কথায় তো দিয়া তাকে থাপ্পড় বসিয়ে দেয়। এবার তো রেজিস্ট্রার অফিসার সব কাহিনী বুঝতে পারে আর রেগে মেগে গৌতমকে বলে, বদমাইশ ছেলে কোথাকার, আমার আবেগ নিয়ে খেললি? আমি ডিভোর্স সার্টিফিকেটের কথা বলেছিলাম, তাই মিথ্যা ডেথ সার্টিফিকেট এনে দিয়েছিলি। এবার আমিও এর শেষ দেখে ছাড়বো। এই বলেই সে সেখান থেকে চলে যায়। গৌতম তখন দিয়াকে বলে, আসলে আমি তোমাকে বিরক্ত করতে চাইনি, তাই ফেক ডেথ সার্টিফিকেট করেছিলাম, আর এই ব্যাপারটার জন্য আম সরি। দিয়া তখন অভিমান অভিযোগ থেকে বলে, ও তাহলে মিস্টার গৌতম সরি বলতেও জানে? আমি তো জানতাম তুমি কাউকেই সরি বলো না, তোমার তো ইগো হার্ট হয়ে যায় বলে কথা। এবার দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় দিয়া গৌতমকে খুশি মনে বলে তার বাবা বিয়ের জন্য রাজি হয়েছে, তবে তার রিটায়ার্ড ফাংশনে তাকে যেন গৌতম সবকিছুর জন্য একটা সরি বলে দেয়। গৌতমও বলে ঠিক আছে, সে বলে দিবে, সমস্যা নেই। দিয়া তো তখন খুব খুশি হয়ে যায়, কিন্তু গৌতম রুম ভর্তি মানুষের সামনে সরির বদলে উল্টো একরকম অপমানই করে ফেলে দিয়ার বাবাকে। দিয়া তখন বাইরে এসে গৌতমকে বলে, তোমার যদি সরি বলার ইচ্ছা নাই থাকতো তাহলে আমাকে আগে থেকেই বলতে পারতে। এভাবে আমার বাবার কলেজের শেষ দিনটা কেন খারাপ করতে গেলে? তুমি এটা কিভাবে করলে? সবার সামনে তাকে অপমান করাটা কি ঠিক হয়েছে তোমার? তোমার মধ্যে এত ইগো আছে, আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না। আমি ভেবেছিলাম আমাকে ভালোবেসে তুমি নিজেকে কিছুটা হলেও বদলে নিয়েছো, কিন্তু না, আমি ভুল ছিলাম। আমার এখন নিজের সিদ্ধান্তের উপরেই আফসোস হচ্ছে। দেখো, রাগের মাথায় আমি কোনো ভুল কথা বলতে চাইছি না, তাই চলো বাবাকে সরি বলো। এটা তুমি অন্যায় করেছো, আমি আর তোমার এসব বেয়াদবিতে সাপোর্ট করব না। সরি বলতে চলো এখনই। কিন্তু গৌতম বলে, আমি তোমার বাবাকে সরি বলবো না। তোমার বাবার কি এমন সম্মানটাই বা আছে যে আমার জন্য সেটা চলে যাবে? দিয়া তো এবার ভীষণ রেগে যায় আর গৌতমের কথা সহ্য করার সব ধৈর্য সে হারিয়ে ফেলে। তাই বলে, সত্যি আমি তোমাকে ভালোবেসে অনেক বড় ভুল করেছি। আমার বাবার কথা মেনেই আমার থাকা উচিত ছিল। তোমাকে এতটা গুরুত্বপূর্ণ ভাবাটাই আমার অনেক বড় ভুল হয়েছে। গৌতম বলে, তাহলে বিয়ে কেন করলে? দিয়া বলে, এটা কোনো বিয়ে না, এটা সাদা কাগজের একটা সাইন মাত্র, যা ছিঁড়ে ফেললেই শেষ। গৌতমও তখন বলে, ঠিক আছে, চলে যাও, আমার জীবন থেকে চলে যাও, আর আসবে না। দিয়াও তখন আই হেট ইউ বলে সেখান থেকে চলে যায়। আর এভাবেই তাদের ব্রেকআপ হয়। বর্তমানে নিত্যা আর গৌতমকে রেজিস্ট্রার অফিসে ডাকা হয় আর এই মাসের 20 তারিখের ডেট দেওয়া হয়। নিত্যা সেখান থেকে চলে গেলে গৌতমকে রেজিস্ট্রার অফিসার জানায়, ভেবে নিও না, আমি ছেড়ে দিয়েছি তোমাকে। এই 20 তারিখের ভেতর ডিভোর্স সার্টিফিকেট জমা দিবে, না হলে তো জানোই কি হবে। এবার দৃশ্য চলে যায় পরের দিন। গৌতম আর তার বাবা আসে ডিভোর্স লয়ার গুনার কাছে। আর এই গুনা আবার রামার খুব বড় ভক্ত, অর্থাৎ তার স্টুডেন্ট আর কি, যা আবার গৌতম জানতো না। তো গুনা জানায় ডিভোর্স করাতে হলে আগে সাইন লাগবে, তারপর স্ত্রীকে আসতে হবে, আর এরপর দুই ফ্যামিলি একসাথে উপস্থিত থাকতে হবে, তাছাড়া ডিভোর্স অসম্ভব। এসব শুনে গৌতম ভাবছিল সাইন জোগাড় করতে পারলেও দিয়া কি আসবে তার সাথে? জীবনেও না। এইসব ভেবে ভেবেই বাইরে আসে সে, আর তখনই তার দেখা হয়ে যায় রামার সাথে। গৌতম যে এখন কি বলবে সেটাই বুঝতে পারে না যে সে এখানে কেন এসেছে। তাই সে বলে তার বাবা ডিভোর্স নিতে এসেছে, ঝগড়া হয়েছে তাই। রামা এসব শুনে বলে, কি বলছো এসব? এই বয়সে এসে বিয়ে, বাচ্চা, তারপর আবার ডিভোর্সও? আমি এক্ষুনি নিত্যাকে কল করে আনছি, আমি তাকেও দেখাই কি ফ্যামিলিতে যাচ্ছে সে। নিত্যা এরপর চলে আসে আর পরে এখানে এক লম্বা কাহিনী হয়। গৌতম অনেক মার প্যাচের কথা বলে এই পরিস্থিতি থেকে বেঁচে বের হওয়ার জন্য। তো অফিসে এসে গৌতম দিয়াকে রিকোয়েস্ট করে যে সে যেন ডিভোর্স পেপারে সাইন করে। দিয়া বলে, ঠিক আছে, আমি করে দিব, আগে তুমি নিত্যাকে সব সত্যিটা বলো। গৌতম তখন বলে, এমন ভাব নিয়ে বললে যেন তুমি দ্বিতীয় বিয়ে করার সময় তোমার হাজবেন্ডকে সব বলেছিলে। দিয়া বলে, হ্যাঁ, আমি তাকে সব সত্যি বলেই বিয়ে করেছি। গৌতম তখন বলতে থাকে, কি, কে সেই পাগল ছেলে? সে কি তোমাকে পাওয়ার জন্য মরিয়া ছিল যে এসব জেনেও বিয়ে করেছে? দিয়া বলে, দেখো,
চুপচাপ বেরিয়ে যাও, না হলে নিত্যাকে ডাকবো। গৌতম বাইরে এসেই দিয়ার সাইন নকল করার ট্রাই করে। দিয়া এটা দেখে বলে, বোকা, এভাবে কিছুই হবে না, আমার কথা শোনো তাহলেই হবে। তখন নিত্যা বলে, কি হয়েছে? গৌতম বলে, আরে কিছু না, ম্যাডামকে বার্থডেতে ইনভাইট করেছি। নিত্যা এই কথা শুনে বলে, ও ম্যাম, অবশ্যই আসবেন কিন্তু। এদিকে দেখা যায় বার্থডে পার্টিতে গুনা আসে, আর এসেই তার গুরু রামাকে রেসপেক্ট জানায়। রামা তার এই ভক্তের রেসপেক্টের যন্ত্রণায় একেবারে অতিষ্ঠ, কারণ সে সবসময় তার পা দুধ দিয়ে ধুইয়ে দেয়, যখনই দেখা হয় তখনই। তাই আজ রামা বলে, এই এখন পার্টি হবে, এখানে প্লিজ এসব শুরু করবে না। তারপরে সেখানে গৌতমরাও চলে আসে। তখন গৌতমের সাথে গুনার পরিচয় করায় রামা। গুনা রামাকে বলে, তুমি তাহলে আমার গুরুর মেয়েকেই দ্বিতীয় বিয়ে করবে? আমি এখনই সবটা বলে দিচ্ছি। গৌতম তখন বিষয়টাকে এমন ভাবে সাজায় যেন রামা আর নিত্যা সব সত্যিই জানে। এদিকে সেই লাভ কুশা শোনে পল্লবী আর কার্তিকের ডিভোর্সের কাহিনী। এসব শুনে তো সে সত্যিই ভাবে, আর পল্লবীকে এসে বলে, আমার জন্য তোমার জীবনের এই অবস্থা, প্রেগনেন্ট করে এখন ডিভোর্স দিতে চাইছে। সেই সময় নিত্যা এসে পল্লবীকে জানায় যে আসলেই তো তার হাজবেন্ড তো তাকে ডিভোর্স দিতে গিয়েছিল। পল্লবী তো এই কথা শুনে রেগে মেগে কার্তিককে আই হেট ইউ বলে লাভ কুশাকে নিয়ে চলে যায় তার পাপের প্রায়শ্চিত্ত করতে। এদিকে নিত্যাকে দিয়া জানায় যে গৌতমের কলেজে কেউ একজন ছিল, সে বিষয়ে তাকে জিজ্ঞেস করতে। গৌতম তখনও মিথ্যা বলে যে হ্যাঁ, একটা মেয়ে ছিল যে আমাকে টর্চার করত, সে বিয়ে করেছে, তাও আমাকে বিরক্ত করা ছাড়ে না। নিত্যা এসব শুনে বলে, তাহলে তুমি আমাকে বলতে কেন যে আমিই তোমার প্রথম ভালোবাসা? আমি আর মিথ্যা নিতে পারবো না, আমাদের সম্পর্ক মিথ্যা দিয়ে শুরু হোক, আমি এটা চাই না। তাই বলো, আর কি মিথ্যা আছে যা আমাকে জানাওনি? গৌতম বলে, না, এরকম কিছু নেই। নিত্যাকে আপসেট হয়ে যেতে দেখে গুনা তখন গৌতমের বন্ধুকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি হয়েছে? সে জানে নিত্যা আপসেট এটা জেনে যে সে গৌতমের প্রথম ভালোবাসা নয়। গুনা তখন বলে, অদ্ভুত ব্যাপার, প্রথম বিয়ে ডিভোর্স নিয়ে সে আপসেট না, অথচ প্রথম ভালোবাসা নিয়ে আপসেট। এই কথাটা দূর থেকে শুনে ফেলে রামা। পরদিনই গৌতম তার বাবার সাথে কথা বলে একটা আইডিয়া পায়, আর সে সোজা এসে পড়ে দিয়ার শ্বশুর বাড়ি। সেখানে এসে দিয়ার বাবাকে পায়। বাইরে এসে দিয়ার বাবা বলে, আমার মেয়ে হ্যাপিলি ম্যারিড, তাই তাকে বিরক্ত করলে কিন্তু তোমায় আমি জেলে দিয়ে দিব। গৌতম তখন বলে, আপনি আমাকে জেলে দিবেন ভাবছেন, কিন্তু এবার আপনারা বাবা মেয়ে জেলে যাবেন। তখনই গৌতম ম্যারিজ সার্টিফিকেট দেখায় আর বলে, আপনি আমার অনুমতি ছাড়া, ডিভোর্স ছাড়া তার দ্বিতীয় বিয়ে দিয়েছেন, এবার আপনাদেরকে কেউ আটকাতে পারবে না ওই জেলে যাওয়া থেকে। দিয়া এসব শুনে বলে, মানে? গৌতম বলে, মানেটা খুব সহজ, ডিভোর্স চাই আমি, আর তুমি সেটা দিবে। লয়ারের সাথে দেখা করবে কোর্ট হিয়ারিং এ। দিয়া তখন বলে, আর যদি না যাই তাহলে কি করবে? গৌতম বলে, আগে তোমার হাজবেন্ডকে গিয়ে বলবো। দিয়া তখন বলে, থামো, আমরা কথা বলছি তো। গৌতম তখন বলে, আচ্ছা ম্যাডাম, তাহলে আপনি আপনার হাজবেন্ডকে সত্যিটা না বলেই বিয়ে করেছেন? এবার তাহলে তো খেলা আরো মজা হবে। তাই এরপর সে দিয়াকে জিজ্ঞেস করে, বলো তুমি হিয়ারিং এ আসার জন্য রাজি কিনা? দিয়া তখন বাধ্য হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আসবো। তো পরদিনই তারা সবাই আসে গুনার কাছে। তাদের ডিভোর্স নেওয়ার কারণটাও বলে যে গৌতম সরি বলেনি, এটাই কারণ। সেখানে গুনা বলে, এভাবে বললে ডিভোর্স হবে না, তাই আমি লিখে দিচ্ছি, দিয়া মা হতে পারবে না, তাই ডিভোর্স হবে। দিয়া তো এই কথায় বাইরে চলে আসে। তার বাবা তখন জানায় আসলেই দিয়া সত্যি সত্যি মা হতে পারছে না। গৌতম তখন এটা শুনে বলে, স্যার আপনি লিখে দিন, আমি বাবা হতে পারবো না, তাই ডিভোর্স হবে। এরপর বাইরে এসে গৌতম দিয়াকে বলে, কান্না করো না, আজকাল অনেক মেডিকেল টেকনোলজি আছে, তাছাড়া তোমাকে গড এত ভালো হাজবেন্ড দিয়েছে, তাই তুমি মাও ঠিক হয়ে যাবে, নিজের খেয়াল রেখো। এ বলেই গৌতম সেখান থেকে চলে যায়। তখন দিয়াকে তার বাবা একটা সত্যি বলে, আসলে গৌতম দিয়াকে তার ইগোর জন্য ছেড়ে যায়নি, বরং দিয়ার বাবাই আত্মহনন করার ট্রাই করেছিল, আর পরে হসপিটালের বেডে গৌতমকে জানিয়েছিল এইবার সে ফেল হয়েছে, কিন্তু পরের বার আর হবে না। সে আরো বলেছিল, তুমি আমার মেয়েকে না ছাড়লে আমি আবারও আত্মহনন করব। গৌতম তখন তাকে জানায় যে তার জন্য কাউকে মরতে হবে না, সেই খুনের গিল্ট নিয়ে শান্তিতে বাঁচতে পারবে না। তাই গৌতম সেদিন বলেছিল সে দিয়াকে ছেড়ে দিবে। দিয়ার বাবা খুব ভালো করেই জানতো গৌতম হঠাৎ চলে গেলে দিয়া মুভ অন করবে না, তাই সে ইচ্ছে করেই সরি বলার কথাটা দিয়াকে বলে, আর গৌতমকে বলে তাকে সবার সামনে অপমান করতে, যাতে করে দিয়া গৌতমকে ঘৃণা করে আর মুভ অন করতে পারে। দিয়া আজকে এই সব কিছু জানার পর নিজের বলা সব শব্দের প্রতি তার আজ খুব রাগ হয়, খুব আফসোস হয়। না বুঝে না জেনে সে গৌতমকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে, যেখানে তার কোনো দোষই ছিল না। দিয়াকে তখন তার বাবা বলে, আমি সত্যিই তখন বুঝতে পারিনি গৌতম আসলে একজন ভালো ছেলে ছিল, সরি দিয়া। এদিকে গৌতম ফেক মেডিকেল রিপোর্ট বানায়,
যে সে বাবা হতে পারবে না। এই রিপোর্ট পড়ে যায় নিতিয়ার হাতে। নিতিয়া সবটা জানার পরও বলে সে গৌতমকেই বিয়ে করবে, কারণ গৌতম লয়াল বলেই তো বিয়ের আগে তাকে সব বলেছে। এবার রাতে গৌতমকে গুনা জানায় 10টায় ডিভোর্স হিয়ারিং আছে, আর কার্তিককে কল করে তার স্ত্রী পল্লবীর লয়ার বলে তারও 10টায় ডিভোর্স হিয়ারিং। এদিকে গুনা রামাকে গৌতমের ব্যাপারে সব জানিয়ে দেয়। রামা তখন সেই বিয়ের সার্টিফিকেট নিত্যাকে দেখায়। এসব দেখেই সে বলে আমি যাব রেজিস্ট্রার অফিসে আর দেখব সে কতদূর আমাকে ধোকা দিতে পারে। এদিকে কোর্টে পল্লবীকে অনেক বুঝিয়ে কার্তিক ডিভোর্স আটকাতে চায়, কিন্তু যখন কিচ্ছু হচ্ছিল না তখন সে তার নামের ট্যাটুটা দেখায়, যেটা দেখে পল্লবী আর ডিভোর্স নেয় না। সে তো ভীষণ খুশি হয়ে যায়। এদিকে কোর্টে আসার আগে দিয়া তার হাজবেন্ডকে সব সত্যিটা বলে দেয়, আর তার হাজবেন্ড আরিয়া তাকে নিজেই কোর্টে নিয়ে আসে, কারণ সে দিয়াকে খুব ভালোবাসে আর নিজে থেকে সত্যিটা বলেছে বলে দিয়াকে সে মাফও করে দেয়। এরপরে কোর্টে তাদের ডিভোর্স নিয়ে গুনা আপিল করে, আর সেটা মঞ্জুরও হয়ে যায়। গৌতম ডিভোর্স সার্টিফিকেট জমা দিয়ে সোজা চলে আসে বিয়ে করতে। এদিকে নিত্যা তো অপেক্ষা করছিল সত্যি শোনার জন্য। তো গৌতম যখন সাইন করবে তখনই তার মনে পড়ে দিয়া তাকে বলেছিল যে কোনো সম্পর্কই মিথ্যা দিয়ে শুরু করতে নেই, কারণ সে এটা করেছিল। তাই সে খুব ভালো করেই জানে এর বোঝা কতটা বেশি, যে কোনো সময় ভেঙে যাবে সংসার। তাই নিত্যাকে যেন সত্যিটা বলেই সে বিয়ে করে। এবার গৌতম নিত্যাকে দিয়ার ব্যাপারে সব সত্যি বলে দেয়, আর সেটাও বলে যে সে তার যোগ্য না, তার আরো ভালো ছেলে পাওয়ার কথা। এসব বলে গৌতম তাকে সরি জানিয়ে সেখান থেকে চলে যায়। এবার গৌতম আর নিত্যার মধ্যে এই নিয়ে ঝগড়া চলে পুরো টানা 2 বছর। তাদের এত ঝগড়া দেখে রামা নিত্যাকে বলে তোমরা এত ঝগড়া করছো মানে তোমরা একে অপরকে সত্যিই ভালোবাসো, তাই চলো আজই বিয়ের কথা বলবো। এই বলেই তারা চলে আসে গৌতমের বাড়ি আর বিয়ের ব্যাপারে কথা বলে। নিত্যাও তখন গৌতমের কাছে গিয়ে তার সাথে ডান্স করতে থাকে। তাদের দুজনের মধ্যেও সব ঠিক হয়ে গিয়েছিল, আর এখন তারা সবাই অনেক হ্যাপি। আর এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই গল্পের মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে মিথ্যা দিয়ে শুরু করা কোনো কিছুই কখনো ভালো হয় না, আর বিয়েটা তো জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সত্য দিয়েই সবকিছু শুরু করা উচিত। আর যে সত্যিকারের ভালোবাসবে তার কাছে এসব কোনো কিছুই ম্যাটার করবে না। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।